প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা এবার আমরা যশোর 2019-এ গ নম্বর অঙ্কটা করি। ইতিপূর্বে আমরা খ নম্বর ক এবং খ দুটো অঙ্ক করেছি। এবার গ নম্বর অঙ্কের শুরুতে আমাদেরকে যেটা গ নম্বর অঙ্কের প্রশ্ন বলছে আর্থিক বিবরণী করার জন্য নিট মুনাফা 1,03,000 টাকা দরে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে প্রথমে আমরা লিখবো জার্মান এন্টারপ্রাইজ আর্থিক অবস্থার বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। এখানে সমাপ্ত বছরের কথাটা আসবে না, তারিখের জন্য। এবার আসো, প্রথমে আমরা লিখবো সম্পদ সমূহ। সম্পদের মধ্যে আমাদের প্রথমে লিখতে হবে স্থায়ী সম্পদ। এই অঙ্কে স্থায়ী সম্পদ সরাসরি দেওয়া আছে। স্থায়ী সম্পদ 1,80,000 টাকা। এখান থেকে অবচয় আছে, কষ্ট হচ্ছে 2,000 টাকা অবচয় দিতে হবে স্থায়ী সম্পদের উপর, যেটা আমরা ইতিপূর্বে ওই বিশদ বিবৃতি করেছি। 2,000 টাকা অবচয় বাদ দিয়ে এখানে বাদ দিতে হবে, তাহলে আর থাকবে 1,78,000 টাকা। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কষ্টে আছে 10% বিনিয়োগ 1/1/2015। এটাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ। 10% বিনিয়োগ হিসেবে 80,000 টাকা এখানে দেখাতে হবে। এরপরে চলতি সম্পদ। চলতি সম্পদের শুরুতে আসবে দেনাদার। দেনাদার হচ্ছে 35,000 টাকা। এটার সাথে একটা সমন্বয় আছে। দেনাদারের উপর 5% পূর্ণসঞ্চিতি সৃষ্টি করতে হবে। তাহলে এখানে এটা দেনাদার থেকে বাদ দিতে হবে। বাদ পূর্ণসঞ্চিতিজনক দেনার সঞ্চিতি 5%, 1,750 টাকা। তাহলে বাদ দিলে আসবে 33,250 টাকা। এরপরে আর 34 সম্পদ আছে আরো হাতে নগদ। হাতে নগদ 25,000 টাকা সরাসরি মিলে আছে, এটার সাথে কোনো সমন্বয় নেই, সরাসরি বসে যাবে। এরপরে বিনিয়োগের বকেয়া সুদ, যে 10% বিনিয়োগ যেটা, এটার উপর 10% সুদ যেটা, এই সুদটা এখনো পাওয়া যায়নি, এটাকে বকেয়া সুদ হিসেবে ধরতে হবে। বিনিয়োগের বকেয়া সুদ 8,000 টাকা। এরপরে আরেকটা 34 সম্পদ আছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য হলো 20,000 টাকা। এই 20,000 টাকা তাহলে টোটাল 34 সম্পদ যোগ করলে আমাদের আসবে 86,250 টাকা। এটা মোট 34 সম্পদ। মোট 34 সম্পদ কত? 86,250 টাকা। এরপরে এই অঙ্কটাতে এই তোমার অনিশ্চিত হিসেবে আসবে। আমরা এখন সম্পদটা যোগ করে এখানে লিখে দিব মোট সম্পদ 3,44,250 টাকা। যোগ করে এটা আলাদাভাবে লিখে রাখবো আমরা। এটা খাতার এক পাশে আলাদাভাবে লিখে রাখতে হবে 3,44,250 টাকা আমার মোট সম্পদ। যদি দায়ের সাথে যদি মিলে যায় তাহলে আমরা সম্পদ এবং দায় একসাথে লিখে ফেলবো। এখন আপাতত আমি এখানে লিখে রাখলাম মোট সম্পদ 3,44,250। এবার আসো মালিকানা সত্ত্ব ও দায়। এটা আলাদাভাবে করা যায়। মালিকানা সত্ত্বটা আমরা আলাদাভাবে না করে অঙ্কের ভিতরে করে ফেললাম। এতে করে সময় সাশ্রয় হবে। তোমার মিনিমাম 2 মিনিট বা 3 মিনিট সময় সাশ্রয় হবে। ওই জন্য তুমি এখানে লিখলেও চলবে। এটা মালিকানা সত্ত্ব আমরা ভিতরে নিয়ে আসলাম। মালিকানা সত্ত্ব শুরুতে আসবে মূলধন। মূলধন যোগ নিট মুনাফা। এটা প্রশ্নে প্রদত্ত 1,03,000 টাকা নিট মুনাফা প্রশ্নে দেওয়া আছে। বলছে যে গ নম্বর নিট মুনাফা 1,03,000 টাকা ধরে উক্ত প্রতিষ্ঠান আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। 1,03,000 টাকা যোগ করলাম। যোগ করার পরে 3,75,300 টাকা আসলো। যোগ মূলধনের সুদ 7% মূলধনের সুদ দিতে বলছে। তাহলে এখানে মূলধন যেটা আছে এটার এই টাকার উপর 7% সুদ দিতে হবে। অর্থাৎ 2,75,000 টাকার 7% সুদ, যেটা আমরা বিষয় বিবৃতি করেছিলাম 19,250 টাকা এখানে নিয়ে আসতে হবে। এরপরে বাদ উত্তোলন। উত্তোলন প্রশ্নে দেওয়া আছে, এটা আমিনের মধ্যে দেওয়া আছে 90,000 টাকা উত্তোলন। এই 90,000 টাকা উত্তোলন বাদ দিতে হবে। এবার বাদ উত্তোলনের সুদ। উত্তোলনের উপর তাও মূলধন এবং উত্তোলনের উপর 7% সুদ ধরতে হবে প্রশ্নে বলছে। তাহলে আমরা উত্তোলনের উপর এই 90,000 টাকার উপর 7% সুদ ধরবো। এখানে একটা কথা আছে, এই 7% সুদ ধরার সময় আমরা বিষয় বিবৃতি করেছিলাম যে উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে গড় হারে 6 মাসের সুদ ধরতে হয়। অর্থাৎ 90,000 টাকার উপর যদি আমি 7% সুদ ধরি তাহলে আমার 6,300 টাকা আসে। এখন সেখান থেকে এটাকে যেহেতু 6 মাসে সুদ ধরতে হবে, তাহলে 3,150 টাকা আসবে। 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 3,150 টাকা আসবে। অথবা তুমি সরাসরি 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যায়। অর্ধেক মানে 2 ভাগের এক আর কি। 2 দিয়ে ভাগ করলেও তোমার এটা 3,150 টাকা চলে আসবে। তাহলে উত্তরের সুদটা মনে রাখবে, উত্তোলনের পর তারিখ উল্লেখ না থাকলে গড় হারে 6 মাসের সুদ ধরতে হয়। তাহলে 3,150 টাকা উত্তোলনের সুদ আসলো। তাহলে এবার আমরা যোগ করলাম আর এখানে 3,01,400 টাকা আসবে। বিয়োগ করবে, এটা উত্তরের সুদটা বিয়োগ করবে 3,04,550 থেকে। তাহলে 3,01,400 টাকা আসবে। এবার মালিকানা সত্ত্ব বের হয়ে গেল আমাদের। এবার আসা চলতি দায়। এখানে মালিকানা সত্ত্ব এটা সমাপনী উদ্বৃত্ত বেড়ে গেল। মালিকানা সত্ত্ব যেটা আমরা যদি গণনা কার্য করে আনতাম তাহলে আমাদের এটা আসতো। এটা মালিকানা সত্ত্ব সমাপনী উদ্বৃত্ত। এরপর আসা চলতি দায়। চলতি দায়ের মধ্যে আছে এখানে দুইটা রায়মের মধ্যে আছে পাওনাদার একটা, আর একটা আছে প্রদেয় বিল। পাওনাদার 28,000 টাকা, প্রদেয় বিল 20,000 টাকা। তাহলে যোগ করলে আসবে 48,000 টাকা। এখন আমরা
মালিকানা সত্ত্ব ও দায় যদি যোগ করি তাহলে আসবে 3,49,400। দেখো দায়, মোট দায় আসছে 3,49,400 আর মোট সম্পদ হচ্ছে 3,44,250 টাকা। তাহলে সম্পদ এবং দায়ের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা হচ্ছে কত? 5,150 টাকা। এটা থেকে এটা বিয়োগ করলে, দায় থেকে সম্পদ এটা বিয়োগ করলে 5,150, অর্থাৎ যেদিকে বেশি সেই দিকের থেকে যেদিকে কম আছে সেদিকে বিয়োগ করতে হবে। সম্পদও বেশি হতে পারে, দায়ও বেশি হতে পারে। যেই দিকে পার্থক্য, তাহলে আমাদেরকে সেদিকে পার্থক্যটাকে আগে বের করতে হবে। দেখলাম যে আমরা যে এখানে সম্পদের দিকে 5,150 টাকা কম আছে, এই পার্থক্যটাকে লিখতে হবে অনিশ্চিত 5,150 টাকা। তাহলে মোট সম্পদ আসবে 3,49,400 টাকা। কি লিখতে হবে এটা? মোট সম্পদ 3,49,400। মোট সম্পদ, এই কথাটা এখানে লিখতে হবে। মোট সম্পদ 3,49,400 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব মোট দায়ের মধ্যে আসছে 3,49,400। তাহলে আমাদের মোট সম্পদ সমান মালিকানা সত্ত্ব মোট দায় মিলে গেল। তাহলে আমাদের আর্থিক বিবরণের যোগফল শুদ্ধ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে কয়েকটা বিষয় আছে, বিশেষ করে মূলধনের সুদ, উত্তোলনের সুদ। এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোতে তোমার মূলধনের সুদ, উত্তোলনের সুদ ছিল না। আজকে এটা নতুন বিষয় আসছে। এটা তোমরা ভালো করে বারবার প্র্যাকটিস করবে, তাহলে এটা মনে থাকবে। মনে রাখবে উত্তোলনের উপর তারিখ উল্লেখ না থাকলে গড় হারে 6 মাসের সুদ ধরতে হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা বাড়িতে একটা বাড়ি কাজ করবে, সেটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের 9 নম্বর অঙ্কটা বাড়ি কাজ করবে। ধন্যবাদ সবাইকে।